আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে, আবার বলছি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা ভারত করতে পারে। ডিসেম্বরের মধ্যে ফেরত করার ব্যবস্থা ভারত করতে পারে। আমি কিন্তু দুবার বলে দিলাম, এটা এখনো সবকিছু নিশ্চিত নয়। বিষয়টা নিয়ে আমাকে আরো খোঁজ খবর করতে হবে। খোঁজ খবর নিয়ে আমি এই ভিডিওটি কালকে করব। আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হবে না। চারদিকে এত জলঘোলা হচ্ছে, হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া হবে, অথচ বাবা ইউনূস আমল থেকে তারেক রহমান পর্যন্ত সবাই শেখ হাসিনাকে হাতে চায়। মানে ফাঁসি দেওয়ার জন্য এত লাফালাফি, যত যাদের রাগ আছে না সেই রাগটা মেটানোর জন্য। কিন্তু ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা অন্যত্র। এটা হচ্ছে আমাদের এই সনাতনী ধর্মে না, কিন্তু 5000 বছরের পুরনো ধর্ম, তার মধ্যে অনেক রাজারা এসছে, অনেক পুরনো কথা বললে তো আর লাভ নেই। মানে আমি মুঘল আমল দিয়ে শুরু করব না, আমি আমাদের মানে জাতীয় নায়ক যারা ইতিহাসে অনুলিখিত রয়ে গেছেন, আমি তাদের কথা দিয়ে একটু শুরু করি। যে তাদের কাছে যারা আশ্রয় চেয়েছিলেন, তারা কেউ কিন্তু আশ্রিতকে কখনো শত্রুর হাতে তুলে দেননি। এটা আমাদের সনাতন ধর্ম। যেমন রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, জয় সিংহ, শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ, এই প্রচুর এরম নাম রয়েছে। যাকে শত্রু মনে করতো না, সে যদি আশ্রয় চাইতো, আশ্রয় দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো এবং তার জন্য, তাকে বাঁচানোর জন্য যুদ্ধ পর্যন্ত তারা করেছে। শেখ হাসিনা বর্তমান কালের ব্যাপার। ফলে বর্তমান কালে আপনারা শেখ হাসিনাকে দেখছেন, কিন্তু আমাদের সনাতনী ধর্মে কিন্তু এটাই রয়েছে যে আশ্রিত তোমার কাছে এলে তাকে সর্বদা হাত জোর করে তাকে রেখে দাও। আমাদের এখানে কে আসেননি? শ্রীলঙ্কায় যখন বিক্ষোভ হলো, বিদ্রোহ হলো, সমস্ত মন্ত্রী এবং প্রেসিডেন্ট সব এসে দিল্লিতে আশ্রয় কেটেছেন। সাম্প্রতিক নেপালে কেপি ওলি শর্মা এবং তার মন্ত্রী পরিষদের 8 জন কোথায় আশ্রয় নিয়েছেন? কেউ দিল্লিতে, কেউ সিকিমে। সেরকম শেখ হাসিনাও আছেন। ভারত তাকে তুলে নিয়ে এসছে, তিনি তো আসেননি, তাকে তুলে নিয়ে এসছে। ফলে ভারতের দায়িত্ব আরো বেশি। এই যে ইদানিং এখন অনেক একটা কথা উঠেছে, সব ঝুড়িতে, সব ডিম এক ঝুড়িতে থাকবে কেন? এই নীতি ভুল। ভারতও কিন্তু চেষ্টা করেছিল এই ঝুড়িগুলোকে চেঞ্জ করার, যেমন পাকিস্তানের আমলে করেছে, বাজপেয়ীজি করেছিলেন, লাহোর বাস যাত্রা শুরু করেছিলেন, তারপরই কারগিল হয়ে গেল। সেটা ভুলে গিয়ে নরেন্দ্র মোদী সোজা মারিয়াম নওয়াজের মেয়ের বিয়েতে বিনা আমন্ত্রিত হয়ে নওয়াজ শরীফের সঙ্গে গিয়ে দেখা করলেন এবং তার মার সঙ্গে দেখা করলেন, মেয়ের সঙ্গে দেখা করলেন, সকলের সঙ্গে দেখা করলেন, উপহার দিলেন। তারপরে আপনার বাংলাদেশে আসুন, বিএনপির আমলে কি ঘটেছিল আপনারা জানেন। আগের বিএনপি সরকারের আমলে নতুন করে বলে ভিডিওকে লম্বা করে লাভ নেই। পরের বারে কিন্তু আবার চেষ্টা করা হয়েছিল। খালেদা জিয়া মারা যাবার পর
তাকে শোক বার্তা জানাতে ভারতের সর্বোচ্চ দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যিনি কূটনৈতিক মহল থেকে উঠে এসে নিজের যোগ্যতায় ভারতের দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জয়শঙ্করজি, তিনি নিজে উপস্থিত হয়েছিলেন। তিনি কিন্তু কোনো দূত পাঠাননি। তিনি চেয়েছিলেন যে বিএনপির সঙ্গে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক তৈরি হোক। ঝুড়ি কিন্তু আলাদা করতে চেয়েছিলেন, যেমন পাকিস্তানের বিরুদ্ধে সময় করেছিলেন তেমনি এখানে করে। আর যে পাকিস্তানে যখন আমার নরেন্দ্র মোদী গেলেন, তারপরে কিন্তু আমাদের ওই পেহেলগাঁও হয়ে গেল। পেহেলগাঁও হয়েছে, তার আগে কাশ্মীরের গন্ডগোলগুলো হয়েছে। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাব না, বলতে ভুলে গেছিলাম বলে বললাম। তো এবারেও কিন্তু ঝুড়ি চেঞ্জ করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তারেক রহমানকে দিয়ে ব্যাপারটা আপাতত সামলানো যাক, তারপর বাকিটুকু চেষ্টা করা হবে। কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসে তার পুরনো জায়গাতেই ফিরে গেলেন। তাদের যে একটা নীতি আছে, ভারত বিরোধী নীতি, সেই নীতি অনুযায়ী তিনি কাজ করতে শুরু করেছেন। তখন তো 10 নম্বর পয়েন্ট সব কাটা মুন্ডু, না না, হ্যাঁ 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 হ্যাঁ, সব হ্যাঁ হ্যাঁ করে দিয়েছে। গতকালকে যে আপনাদের খলিলুর রহমান এসেছিলেন, তিনি খুব চাপের রাজনীতি করতে গেছিলেন, বা কূটনীতি বলতে পারেন, যে শেখ হাসিনাকে প্রথমেই চেয়ে একটু চাপ বাড়াও। কিন্তু চাপ বাড়াচ্ছেন, মানে চাপের রাজনীতি করছেন কার কাছে? জয়শঙ্করের সঙ্গে, যিনি 40 বছর ধরে কূটনীতিকে গুলে খেয়ে ফেলে দিয়েছেন। সেই জয়শঙ্করজির সঙ্গে আপনি চাপের রাজনীতি করতে গেছেন। যা হবার তাই হলো, আপনাকে পুরো ধুনে দিল এবং আপনাকে শূন্য হাতে ফিরতে হলো। এবং পরিষ্কার বলে দেওয়া হলো যে শেখ হাসিনার আমলের কোন রকম চুক্তি তার পুনর্বহাল হবে না, এটা পরিষ্কার বলে দিয়েছেন। কারণ শেখ হাসিনাকে আমরা ওই পরীক্ষিত হয়ে গেছে যে বাংলাদেশের ব্যাপারে একটা ঝুড়িতেই ডিম রাখতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগকে এখন আপনারা নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে তারপর আপনারা ভারতের কাছে সব সাহায্য চাইছেন। এ বললে তো হবে না। এখন ভারতের হাতে তো সব অস্ত্রগুলো ভারতের হাতে, জল থেকে আর আপনার ওই তুলা পর্যন্ত সব অস্ত্র ভারতের হাতে। টাকা পয়সাও নেই। সেই ভারতের সঙ্গে আপনারা এসছেন খেলতে, ডাঙ্গুলি খেলা বলে না, ডাঙ্গুলি খেলতে এসছেন। আমি এবার একটা গল্প বলি আপনাদের। একটা লোকের খুব চুলকোনোর অভ্যেস ছিল, যেখানে পারতো সব সময় চুল করছে, এরকম করে চুলকে যাচ্ছে, এরকম করে চুলকে যাচ্ছে। তা একদিন সন্ধ্যেবেলা হয়ে গেছে, নৌকো ঘাটে এসছে, দেখছে একটাই নৌকো রয়েছে। সে বসে বসে হুকো টানছে। মাঝি বলছে, মাঝি আমাকে একটু ওই পারে একটু ছেড়ে দাও। মাঝিও তেমনি বদমাইশ। মাঝি বলছে, ঠিক আছে, পয়সা লাগবে না। আর তোমার তো অভ্যেস হচ্ছে গা চুলকানো, তুমি চুলকিও না। তুমি যদি না চুলকে থাকো এই পুরো পারাপার হওয়া অবধি, তাহলে আমি তোমার থেকে পয়সা নেবো না। আর যদি চুলকাও তাহলে পরে আমি তোমার থেকে 10 গুণ পয়সা নেবো। বলছি ঠিক আছে, 10 মিনিট তো লাগবে, না চুলকিয়ে থেকে যাবো। এইবার মাঝ নদীতে যখন গিয়েছে, তখন সে ফটাস ফটাস করে মারছে। তখন মাঝি জিজ্ঞেস করছে, কি হলো, তুই মারছো কেন? বলছে, ও তো মশা কামড়াচ্ছে। বলছে, মাঝ নদীতে হাওয়া বইছে আর তোকে মশা কামড়াচ্ছে? তখন বলছি, এই মশা তুমি দেখতে পাবে না মাঝি, এই মশা হচ্ছে ভেতরের মশা, সেই মশাগুলো কামড়াচ্ছে।
আমাদের বিএনপির হচ্ছে ভেতরের মশা আছে। যতই সুযোগ দেওয়া হোক, যতই তাকে ভালো প্রস্তাব দেওয়া হোক এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হোক, তারা কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেবে না। তাদের পূর্বের নীতিতে তারা থেকে যাবে। ফলে আমাদের কাছে, ভারতের কাছে শেখ হাসিনা একটাই ঝুড়ি, যে ঝুড়িতে এক সমস্ত ডিমগুলো রাখা হবে বলে ভারতবর্ষ স্থির করে নিয়েছে। ভারতবর্ষ শেখে, পরিস্থিতির দিক দিয়ে শেখে, আর ভারতবর্ষ মানুষকে সুযোগ দেয়। সুযোগের যে সদ্ব্যবহার করবে তাহলে পরে সে বেঁচে যাবে। মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু কি করেছিল আপনাদের মনে আছে? সেখান থেকেই তো রোগটা, ছোঁয়াচে রোগ আপনাদের ধরলো, ইন্ডিয়া বয়কট। 1 বছরের মধ্যে মইজু বুঝে গেল যে অত্যন্ত কঠিন ব্যাপার, এসে শটান পায়ে পড়ে গেল, মইজু বেঁচে গেল, আত্মসমর্পণ করলো, মইজু বেঁচে গেল। কেপি শর্মা ওলিকে রকে দিয়ে ম্যানেজ করে, সুশীলা ম্যাডামকে ম্যানেজ করে কেপি শর্মা ওলিকে আবার দেশে ফেরত পাঠানো হলো ওই মন্ত্রীবর্গ। তো ভারতবর্ষ এখন উল্টো রাস্তা ধরবে। কি রাস্তা ধরবে আমি তা জানি না। আমাকে এখন ব্যাপারটা সবে কানে এসছে আমার, এখন আমাকে কনফার্ম করতে হবে। তাই আপনাদের কাছ থেকে আমি একটা দিন সময় চেয়ে নিলাম। আজকে বললাম কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ এক হচ্ছে তিনি আমাদের চোখে নির্দোষ, আমাদের চোখে। আপনাদের যে আইনে তাকে দোষী ঘোষণা করা হয়েছে, সেই আইনে আর সেই আদালতের কোনো মান্যতা নেই। ভারত মান্যতা দেয় না। আপনাদের সরকারকে যেমন মান্যতা দেয় না, একদলীয় সরকার মনে করে, তেমনি একেও, তার রায়কেও মান্যতা দেয় না। ফলে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিন। শেখ হাসিনা যাবেন, নিজের জোরে যাবেন, এবং কারণ ভারতের হাতে সব তাস আছে। যেদিক দিয়ে মোচড়াবার চেষ্টা করবে সেদিক দিয়ে মোচড়াবে। তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। আজকে এই ভিডিওটা সংরক্ষণ করে রাখুন। আগামী ডিসেম্বরের মধ্যে বুঝতে পারবেন যে তারেক রহমান কত জলে আছে আর কত ডাঙায় আছে, আর ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে তারেক রহমানের কি অবস্থা হয়। আগামীকাল শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে বলবো, তাকে ডিসেম্বরের মধ্যে ফেরার ব্যাপারটা নিয়ে বলবো, আর একটু খোঁজ খবর নিয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে একটা মোটামুটি জাতীয় ঐক্য তৈরি হওয়ার উপক্রম হয়েছে। জাতীয় ঐক্যটা একটু ডিফারেন্ট রকম। ধরেন এমন যদি হতো যে কোথাও শুনতাম কোন একটা প্ল্যাটফর্মে বা বিএনপি মিছিল করছে, যুবদল মিছিল করছে, ছাত্রদল মিছিল করছে, জামাতে ইসলাম মিছিল করছে, অথবা আওয়ামী লীগের একেবারে এখন অজাত শত্রু হয়ে ওঠা ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধা প্ল্যাটফর্ম, এরা কেউ মিছিল করছে, এনসিপি মিছিল করছে, যে মিষ্টি ছড়াচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এই বাংলাদেশের ইতিহাসে 55 বছরে এবার একটা মাইলস্টোন স্থাপন হলো, এবার বাংলাদেশ সুখে শান্তিতে আমেরিকা হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে। কোথাও এরকম কোনো রিয়েকশন তো নাই। উল্টা যত প্ল্যাটফর্মে, এটা সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিম মিডিয়া বলেন, পত্রপত্রিকা বলেন, সব জায়গায় একই আলোচনা, নিবন্ধন বলেন, টক শো বলেন, কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ বলেন, সবাই বলছে যে এই কাজটা বিএনপি কি করলো। এটা বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা বিভাজন তৈরি করলো, এবং আওয়ামী লীগের জন্য এটা হিতে বিপরীত হবে। আওয়ামী লীগের জন্য এটা একেবারেই মানে যা ভেবে চিন্তা করে যে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া, বরঞ্চ এটা আওয়ামী লীগের জন্য একটা উপকার হয়ে গেল কিনা। আলোচনা অনেকে এমনও বলছেন যে ডক্টর ইউনূস আওয়ামী লীগের যে উপকার করেছে, মানে এই বাংলাদেশের মানুষের দ্রুত 1 বছরের মধ্যে আওয়ামী লীগের প্রতি সিম্পেথি তৈরি করেছে, আওয়ামী লীগের প্রতি যে নির্যাতন করেছে, ফলে মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি সরকার এসে সেই কাজটায় আরো বেশ পানি ঢাললো। এবার
যে চারা গাছ গজিয়েছিল, এই চারা গাছ এখন আস্তে আস্তে বড় হবে, আর পুরো ফেভারটাই আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের দিকে যাচ্ছে। আরেকজনের একটা অর্গানাইজেশনের, এই অর্গানাইজেশন নিয়ে যদিও বহু কথাবার্তা আপত্তি আছে, তারপরে অর্গানাইজেশনের বিবৃতিটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অর্গানাইজেশনটি হচ্ছে টিআইবি। টিআইবি বহুভাবেই আওয়ামী লীগের এগেনস্টে কাজ করেছে, আওয়ামী লীগের শাসনের তীব্র সমালোচনা করেছে। এই প্রেক্ষাপটে এসে কি বলছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি। তিনি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, বিএনপি আইন করেছে, এতে রাষ্ট্রীয়ভাবে বিভাজন তৈরি হলো না? এই প্রশ্ন করা হচ্ছে ইফতেখারুজ্জামানকে। এই প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, নিশ্চয়ই বিভাজন, আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি। গত 16 বছর আওয়ামী লীগ একাই অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে অপসারণ করতে চেয়েছে, এখন তাদেরকেই এক্সক্লুড করা হচ্ছে। সমাধান হচ্ছে রিকনসিলিয়েশন বা ভুল স্বীকারের শর্তে অন্তর্ভুক্তি। কিন্তু আওয়ামী লীগ এখন অত্যন্ত প্রতিশোধ প্রবণ। আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি শব্দও কি বলা হয়েছে? কিন্তু পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে আওয়ামী লীগ অপরাধ করেনি? আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ নিজেই, তারা কখনো ভুল স্বীকার করে না। অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগেরও কোনো আগ্রহ দেখা যায়নি। দুঃখজনক যে শান্তিপূর্ণ সমঝোতার কোনো সম্ভাবনা অন্তত স্বল্প মেয়াদে দেখা যাচ্ছে না। খুবই নিরাশার খবর। কিন্তু ইফতেখারুজ্জামান যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনি যদি অর্ধেক সত্য ধরেন, অর্ধেক মেনে নেন, তাহলে একথা ঠিক যে যেই বিভাজনের রাজনীতিতে বিএনপি পাড়া দিল, অনেকে বলছেন যে আগামী দিনে এই ধারাবাহিকতায় এমন না সিচুয়েশন তৈরি হয় যে কোনো একটা শক্তিশালী অংশের একটা সাময়িক উদ্ভব ঘটে, তাতে করে বিএনপি আবার নিষিদ্ধের মুখে পড়ে। হয়েছিল তো এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেই শক্তি নিয়ে চলে এসেছিল, এই শক্তি নিয়ে তারা তো আওয়াজও দিয়েছিল, তাদের লোকজন আওয়াজ দিয়েছিল যে আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে। বিএনপি সবকিছু জেনে বুঝে এই পথে পাড়া দিয়েছে। এবার ওই রিকনসিলিয়েশন ডক্টর ইউনূস রিকনসিলিয়েশন কাকে দিয়ে মানায়? বিচারক যদি বিচারকের জায়গায় থাকে, তার কাছে তো আপনি বিচার প্রত্যাশা করেন। বিচারক যদি পক্ষপাত দুষ্ট হয়, তার কাছে কি আপনি বিচার প্রার্থনা করতে পারেন? ডক্টর ইউনূস সরকার পুরোপুরি পক্ষপাত দুষ্ট একটি শক্তির প্রতি দুর্বল একটি অংশ ছিল, এবং এনটি আওয়ামী লীগ তার আদ্যপান্ত সমস্ত শক্তি, সমস্ত চিন্তা সে ব্যয় করেছিল আওয়ামী লীগকে ধ্বংস করার ব্যাপারে, আওয়ামী লীগকে বিশ্বাস করার ব্যাপারে। ফলে তার কাছ থেকে রিকনসিলিয়েশন এক হাতে তো তালি বাজে না। আওয়ামী লীগ যদি দেখা যেত যে ডক্টর ইউনূস একটা সমতার সাথে দেশ চালাচ্ছেন, একটা ব্যালেন্সের সঙ্গে দেশ চালাচ্ছেন, যে হ্যাঁ আওয়ামী লীগের অপরাধী যারা আছে অপরাধীদের আমি চিহ্নিত করব, আওয়ামী লীগের মূল শক্তি যেটা আওয়ামী লীগের আদর্শিক লোকজন যারা, তারা রাজনীতি করবে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ রিকনসিলিয়েশনের পথে না আসলে এক বাক্যে বলা যেত যে আওয়ামী লীগ অস্পৃশ্য, আওয়ামী লীগ ধরা যাবে না, তারা একটার পর একটা ভুল করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরাও সবাই বলি, প্রতিটা মানুষ বলে আওয়ামী লীগের প্রচুর ভুলের পাহাড় আছে। কারণ সেই ভুলের পাহাড় আপনি কার কাছে গিয়ে ক্ষমা চাইবেন? ধরেন মধ্যপ্রাচ্যে যে গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোলের বিচার যদি আপনি এখন ট্রাম্পের কাছে নিয়ে যান, যে ট্রাম্প বাবু আপনি এবার একটা সমাধান করে দেন, ট্রাম্প এক চোখা না, ট্রাম্প একপাক্ষিক একটা শক্তি না, তার কাছে তো আপনি সুরাহা চাইতে পারেন না। ডক্টর ইউনূস সেরকম হয়ে গেছে। যাক, এখন যে বিভাজনের রাজনীতির পথে দেশ যাচ্ছে, অনেকেই বলেন আওয়ামী লীগ যদি বিপ্লবী রাজনীতি শুরু করে, আওয়ামী লীগ যদি একটু অসহিষ্ণু হয়ে ওঠে, তাহলে বিএনপি গভর্নমেন্টের কি হবে? বিএনপি গভর্নমেন্ট যদি ধরে নিয়ে থাকে যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা এককভাবে আওয়ামী লীগ যেভাবে নিয়ন্ত্রণ করেছে, আওয়ামী লীগ যেভাবে দমন পীড়ন চালিয়েছে, তারা সেই দমন পীড়নের পথে যাবে, তাহলে অদূর ভবিষ্যতে 5 বছর 10 বছর পরে আবার আওয়ামী লীগের যে পরিণতি, সেই পরিণতি বিএনপি গ্রহণ করবে। সেটার জন্য সে নিজেকে এখন থেকে তৈরি করছে। বিএনপিকে প্রিপেয়ার যে আমাদের আসলে অতীত তো এই রেকর্ড আছে, আমরা বহুবার ফেল করেছি, আমরা শাসন ক্ষমতা থেকে কখনো সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারিনি, ফলে এবারও আমাদের নিয়তিতে তাই আছে।